পদ্মা সেতু ঘিরে স্বপ্ন দেখছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। ৬ লেনের সংযোগ সড়ক কেন্দ্র করে এখনই হচ্ছে কলকারখানা, ভাগ্য ফেরার আশায় স্থানীয়রা। তীব্র সমালোচনার পরও একনেকে উঠতে যাচ্ছে ঘাস চাষ সম্প্রসারণ প্রকল্প। সাফাই পরিকল্পনা মন্ত্রণালয়ের কড়া নজরদারির তাগিদ অর্থনীতিবিদদের। ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। দেশে এক সপ্তাহেই মৃত্যু বাড়ল ৪৬ ভাগ। স্বাস্থ্যবিধিতে উদাসীনতা, বাড়ছে শিশু আক্রান্তের সংখ্যা। এবং রোহিঙ্গাদের ফেরাতে আস্থা রাখা যাচ্ছে না মিয়ানমারের সঙ্গে আলোচনায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাও হতাশাজনক। বাড়াতে হবে চাপ, বলছেন বিশ্লেষকরা। বাংলা সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেছা। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ শেষ হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের ২১ জেলার আর্থসামাজিক কাঠামো। ঘুরবে মানুষের ভাগ্যের চাকা। ইতোমধ্যে পদ্মা সেতুর দুই পাড়ে সংযোগ সড়কের সাথে চালু হয়েছে ৬ লেনও। শুধু যোগাযোগই নয়, নদীর দুই পাড়ে কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এমন স্বপ্ন বাস্তবে দেখার আশায় দিন গুনছেন এ অঞ্চলের কৃষক, যুবক, শ্রমিক, কর্মজীবী, ব্যবসায়ী সহ সব স্তরের মানুষ। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। দক্ষিণাঞ্চলবাসী দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আশায় দিন গুনছেন। দৃশ্যমান পদ্মা সেতু, অপেক্ষায় লাখ লাখ মানুষ। এবারে পদ্মা সেতুর সাথে ১৪ কিলোমিটারের সংযোগ সড়ক চালু হয়েছে। পাশাপাশি রাজধানীর যাত্রাবাড়ি থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার ৬ লেনও চালু রয়েছে। সেতুকে ঘিরে শেখ হাসিনা তাঁতপল্লী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শেখ হাসিনা হেলথ টেকনোলজি, শেখ রাসেল আইটি পার্ক সহ বেশ কিছু মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। মিল কারখানা, ফ্যাক্টরি হলে আমাদেরও যারা বেকার যারা আছে তাদের সবার সুযোগ সুবিধা ভালো হবে। এখানে মিল ফ্যাক্টরি বা কোনো পর্যটক হিসাবে কিছু মানুষ টুকটাকের ব্যবসা বাণিজ্য করতে পারবে, চলতে ফিরতে পারবে। পদ্মা সেতু উদ্বোধন হলে আমাদের আজকাল কামকাজ হবে অনেক, আমরা কামকাজ করতে পারবো। আমাদের এখন কামকাজ নাই। ঢাকায় সরাসরি উৎপাদিত পণ্য বিক্রির আশায় বুক বেঁধেছেন প্রান্তিক কৃষকরা। এই জমিতে ফসল চাষ করে ঢাকা নিয়ে বিক্রি করতে পারলে আমরা অনেক লাভবান হব। আলু, পেঁয়াজ, রসুন নিয়ে বাজারে নিয়ে ঢাকা নিয়ে বিক্রি করলে আমাকে লাভবান হবো। সড়কপথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাথে রাজধানীর যোগাযোগের প্রধান মাধ্যম মাদারীপুরের বাংলা বাজার, শিমুলিয়া, নৌরুট। যুগের পর যুগ শীতে ঘন কুয়াশা, বর্ষায় তীব্র স্রোত ও গ্রীষ্মে নাব্য সংকটে ঘাটে ঘন্টার পর ঘন্টা আটকে থেকে চরম ভোগান্তি পোহাতে হয় এ পথের সবাইকে। এর অবসানের অপেক্ষায় পরিবহন শ্রমিকরাও। পদ্মা সেতু চালু হইলে আমরা ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা বরিশাল যেতে পারবো এবং ঢাকায় আসতে পারবো। ফেরিঘাটে আসলে বসে থাকা লাগে একদিন ২ দিন, খাওয়ায় কষ্ট, গোসলে কষ্ট। ব্রিজটা চালু হয়ে গেলে পদ্মা সেতু আমাদের জন্য শর্টকাটে সবকিছু সুবিধা হয়। ভাঙ্গা থেকে ঘাট পর্যন্ত খুবই ভালো রাস্তা হয়েছে, ঠিক আছে। পদ্মা সেতু যদি চালু হয় তাহলে খুবই ভালো হইবে। ২০১৫ সালের ডিসেম্বরে শুরু হওয়া ৬.১৫ কিলোমিটার দীর্ঘের এই মেগা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০,০০০ কোটি টাকা। কাগজে কলমে ২০২১ সালের জুনে শেষ হবার কথা দক্ষিণাঞ্চলের মানুষের লালিত স্বপ্নের এই পদ্মা সেতু। সময় সংবাদ, মাদারীপুর। তীব্র সমালোচনা উপেক্ষা করে চূড়ান্ত অনুমোদনের জন্য ঘাস চাষ সম্প্রসারণ প্রকল্প একনেক টেবিলে তুলতে যাচ্ছে পরিকল্পনা কমিশন। প্রকল্পটি নিয়ে অযৌক্তিক সমালোচনা হচ্ছে দাবি করে মন্ত্রণালয় বলছে, গবাদি পশুর মানসম্মত পুষ্টি ও দুধের উৎপাদন বাড়াতে ঘাস চাষের আধুনিক প্রশিক্ষণ দরকার। তবে অপচয় রোধে যাতে অযৌক্তিক খাতে কোনো ব্যয় অনুমোদন না হয় সেদিকে কড়া নজরদারির তাগিদ উন্নয়ন অর্থনীতিবিদদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে একের পর এক অনিয়মের ঘটনা সামনে আসায় বছরখানেক আগেই নড়ে চড়ে বসে পরিকল্পনা মন্ত্রণালয়। এমনকি অর্থের অপচয় বন্ধে প্রকল্পের টাকায় বিদেশ ভ্রমণের উপর একরকম নিষেধাজ্ঞাও আসে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে। এ অবস্থায় পুষ্টিকর ঘাস চাষ শিখতে বিদেশে পাঠানো হচ্ছে প্রাণী সম্পদের ৩২ কর্মকর্তাকে। এমন খবরে
আবারও আলোচনায় পরিকল্পনা কমিশন। প্রকল্প প্রস্তাবনায় দেখা যায় 101,53,00,000 টাকা মোট ব্যয়ের প্রকল্পে বিদেশে প্রশিক্ষণ গ্রহণ খাতে 32 কর্মকর্তার পেছনে ব্যয় ধরা হচ্ছে 3,20,00,000 টাকা। এমন প্রস্তাবনা নিয়েই মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদনের জন্য তোলা হচ্ছে প্রকল্পটি। যদিও কমিশন বলছে অযৌক্তিকভাবে না জেনেই সমালোচনা হচ্ছে প্রকল্পটি নিয়ে। বিভিন্ন দেশে গবাদি পশুর জন্য পরিকল্পিতভাবে পুষ্টিকর ঘাস চাষ হয়ে থাকে। ঘাস চাষের ব্যাপারে যারা কথা বলে এগুলো জ্ঞান বুদ্ধি নেই। দেশে গরুর ঘাসের না হলে দুধ দেবে কোথেকে গরু? আর হাইল্ডিং ভ্যারাইটি তৈরি করতেছি, শঙ্কর জাত তৈরি করতেছি, আমরা অনেক কিছু করতেছি, আর আমার গরুর ঘাস খাওয়াবো না, তাহলে ও দুধ দেবে কি বাতাস খাইয়া? তবে সরকারি অর্থের যৌক্তিক ব্যয় নিশ্চিতে বিশেষজ্ঞ টিম দিয়ে প্রকল্প প্রস্তাবনা যাচাই বাছাইয়ের আহ্বান অর্থনীতিবিদদের। যারা বিশেষজ্ঞ আছেন সেটার যৌক্তিকতা এবং যদি মন্ত্রণালয় মনেও করে যে না এরকম একটি ভ্রমণ দরকার আছে, তাহলে সেটা যতটুকু কম সংখ্যক আপনার লোকবল নিয়ে যাওয়া যায় সেটার দিকেও আসলে নজর দিতে হবে। এমন কোনো কাউকে দলে অন্তর্ভুক্ত করা যাবে না যিনি এই বিষয়ে সংশ্লিষ্ট নয়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে চলতি বছরের এপ্রিলে শুরু হয়ে 2024 সালের মার্চে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রাণী সম্পদ অধিদপ্তর। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। লেকের পানিতে কুয়াশার সঙ্গে শাপলা শালুকের লুকোচুরি আর পাখির জলকেলি, এমনই চিত্র এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পাখির কলতান নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। কিছুদিন স্থিতিশীল থাকার পর আবারও চোখ রাঙাচ্ছে করোনা পরিস্থিতি। শনাক্তের হার কিংবা মৃত্যু সব সূচকেই পরিস্থিতি অবনতির দিকে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আবারও উদাসীনতা, পরীক্ষা না করানো আর আক্রান্তদের অন্যদের থেকে বিচ্ছিন্ন রাখতে না পারাকেই সংক্রমণ বাড়ার জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, রোগ ছড়ানো নিয়ন্ত্রণে আনতে আক্রান্তদের শনাক্ত করা এবং প্রতিটি রোগীকে নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সক্ষমতা 250 রোগীর, কিন্তু হাসপাতালটিতে এখন সেবা দেওয়া হচ্ছে 314 ভর্তি রোগীর। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে রাজধানীর 19টি কোভিড নির্ধারিত হাসপাতালের কমপক্ষে 6টিতে সক্ষমতা আর ভর্তি রোগী প্রায় সমান, আর 7টি হাসপাতালে ফাঁকা নেই আইসিইউ শয্যা, যা ইঙ্গিত দিচ্ছে কোভিড পরিস্থিতি চাপ বাড়াচ্ছে হাসপাতালগুলোতেও। বর্তমানে দেশে মোট নমুনা পরীক্ষার বিপরীতে বাড়ছে শনাক্তের হারও। আগের সপ্তাহগুলোই 10-11% থাকলেও সবশেষ 47তম সপ্তাহে শনাক্তের হার দাঁড়ায় 13%-এর বেশি। অন্যদিকে কিছুদিন আগের স্থিতিশীল অবস্থা থেকে শনাক্ত রোগীর সংখ্যা এখন ঊর্ধ্বমুখী। আবার একটা সময় মৃত্যুর সংখ্যা তুলনামূলক কমতে শুরু করলেও হঠাৎ ব্যতিক্রম রূপ 47তম সপ্তাহে। আগের সপ্তাহের তুলনায় মৃত্যুর সংখ্যা বাড়ে 1 লাফে 43%। হঠাৎ করে সারা পৃথিবীতে যেরকম স্বাস্থ্যবিধি মেনে না চলার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, সেটা বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে। এখন এটাকে আমরা কি আসলে দ্বিতীয় ঢেউ বা দ্বিতীয় সেকেন্ড ওয়েভ বলবো কিনা, সেটা নিয়ে একটা প্রশ্ন এখন উঠেছে। সংক্রমণ রেখা যখন আবারও ঊর্ধ্বমুখী, তখন হাসপাতালের মতন স্পর্শকাতর জায়গা সহ সবখানি সচেতনতার ঘাটতি। সাইকেল চালা আসছে তো, এই যে পকেটে রাখছে, পড়বো আসছে তো, ফোনে কথা বলতেছিলাম এই কারণে খুলছি। এই দুটো ব্যাগে আমার মাস্কটা বেডে ধুয়ে যাবে, মাস্ক কই পড়ছে আমি জানি না। রোগ নিয়ন্ত্রণে পরীক্ষার হার বাড়ানো আর আক্রান্তদের আইসোলেশন নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। টেস্টই তো করতে পারছি না, তাহলে আমরা আইসোলেট করতে পারছি না, তাহলে আমরা ওদেরকে ছেড়ে দিয়ে বলছি যে তোমরা মাস্ক পরো, তোমরা সোশ্যাল ডিস্টেন্সিং করো, এটা করে কিন্তু বেশি মাস্কের ইফেক্টটা পাওয়া যাচ্ছে না। কোভিড নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানাতে আরও কঠোর হওয়ার তাগিদও দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেশে কোভিড-19 সংক্রমণ আবারও বাড়ার যে শঙ্কার কথা বলা হয়েছিল, সেগুলো যে অমূলক ছিল না তার ইঙ্গিত মিলতে শুরু করেছে এরই মধ্যে। তবে যেসব সাবধানতা, সতর্কবার্তা আর স্বাস্থ্যবিধির পরামর্শ দেওয়া হয়েছে, সেগুলো কতটা মানা হচ্ছে সে প্রশ্ন একই সঙ্গে আরও জোরালো হচ্ছে। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।
করোনা নিয়ন্ত্রণে মাস্ক পরা বাধ্যতামূলক করতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য আরও 1 সপ্তাহ সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। তারপরও জনগণ মাস্ক ব্যবহার না করলে জরিমানা করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেন সরকার প্রধান শেখ হাসিনা। বেলা 10:30টায় গণভবন ও সচিবালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। এতে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দুস্থ শিল্পীদের সহায়তা, তহবিল গঠন ও চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2020-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া সভায় কোভিড-19 মোকাবিলায় কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পদক্ষেপগুলো নিয়েও পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে এসব নিয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, অন্যান্য বিভাগের চেয়ে ঢাকায় কোভিড রোগী বাড়ছে। মাস্কের বিষয়টা খুবই স্ট্রংলি আসছে। আমরা বলছি আরও 1 সপ্তাহ দেখতে, যদি ফাইনেও যদি মানুষের হয় তাদেরকে আরও মোটিভেশন করো এবং তারপরে আরেকটু স্ট্রং পানিশমেন্টে যেতে হবে। হয়তো 1000 টাকা 500 টাকা ফাইন করলো, সেটা 5000 টাকা করে দিল। আমাদের কমিশনার কনফারেন্সে ধর্ম সচিবও ছিল, তাদেরকেও বলে দেওয়া হয়েছে, শিক্ষা সচিবকেও বলে দেওয়া হয়েছে, তাদের নিজ নিজ ক্ষেত্রে এটা আরও ম্যাসিভ প্রচারণা। আজকেও বলছে যে যেভাবে হোক মানুষকে আরও বেশি বেশি করে তাদের প্রচার করা, ফোর্স করা, যেভাবে হোক মানুষ যেন মাস্ক ইউজ করে। মাস্ক যদি ইউজ না করে তাহলে কিন্তু কোনো কিছুই, যতই ভাই আপনার বলেন, ভ্যাকসিন বলেন, বলেন ওষুধ বলেন, প্রোটেকশনের কোনো কাজ হবে না। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় মারা গেছেন 28 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো 6416 জনে। শনাক্ত হয়েছেন 2419 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 16,059 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 26,65,131 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 2419 জনের। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,49,760 জন। 24 ঘন্টায় মারা গেছেন 28 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,416 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,183 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,64,611 জন। চুক্তির 3 বছরেও শুরু করা যায়নি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন। কারণ হিসেবে বাংলাদেশ স্বীকার করছে, মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার উপর আর আস্থা রাখা যাচ্ছে না। উপায় আন্তর্জাতিক চাপ বাড়িয়ে বহুপক্ষীয় উদ্যোগ। তবে সেখানেও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা হতাশাজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। এহসান জুয়েলের রিপোর্ট। 2017 সালে রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরুর পর ওই বছরই 23 নভেম্বর নাইপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে চুক্তি। কিন্তু কাগজে কলমে করা চুক্তির বাস্তব কার্যকারিতা আসেনি এখনো। চুক্তি অনুযায়ী 3 মাসের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন শুরুর কথা। এ নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে, তালিকাও প্রস্তুত করে দিয়েছে বাংলাদেশ। কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার ফল শূন্য। বারবার অঙ্গীকারও করেছে নিয়ে যাবে, কিন্তু আর কিছু বলে না। এখন আমাদের বন্ধু রাষ্ট্র চাপ দিচ্ছেন তাদের। বন্ধু রাষ্ট্র মানে চীন, বন্ধু রাষ্ট্র মানে জাপান এবং ইউরোপিয়ান ইউনিয়ন। বাংলাদেশ ভরসা করছে প্রভাবশালী দেশগুলোর উপর, কিন্তু চলতি সপ্তাহে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আনা প্রস্তাবের বিরোধিতা করেছে চীন, রাশিয়া। ভোট দানে বিরত থেকেছে ভারত, জাপানের মতো দেশ। সব মিলে তাদের সাম্প্রতিক ভূমিকা আশাবাদী করতে পারছে না বিশ্লেষকদের। জেনোসাইড বা ওই ধরনের বিষয় যখন হয় তখন আর দ্বিপক্ষীয় থাকে না। সেই জায়গায় বাংলাদেশ আমার মনে হয় তার আন্তর্জাতিকরণের ব্যাপারে তার ধীর গতি যেটা আমরা দেখছি সেটা কিন্তু আমার মনে হয় না ঠিক হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন যে ভূমিকা রাখছে, যেভাবে তারা মিয়ানমারের নির্বাচনকে গণতান্ত্রিক রূপ দিচ্ছে, এটা তো খুবই দুঃখজনক। তারা তাদের নিজেদের বাণিজ্যিক স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে, যেটা খুবই দুঃখজনক। মিয়ানমার প্রথমেই জানে যে চীন তাদের পাশে থাকবে, ভারত তাদের পাশে থাকবে। তাহলে পরে বাকি থাকলো পশ্চিমা বিশ্ব। পশ্চিমা বিশ্বের এখানে বেশ কিছু কোম্পানি আছে যাদের বাণিজ্যিক স্বার্থ আছে এবং আরো বাড়ছে। মিয়ানমারের জাতীয় নির্বাচন শেষ হওয়ায় চীনের উদ্যোগে আগামী ডিসেম্বর মাসে প্রত্যাবর্তন ইস্যুতে একটি ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রত্যাবর্তন প্রক্রিয়ায় জাপানও সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।
বগুড়ায় সরবরাহ বাড়ায় কমেছে সব ধরনের শীতের সবজির দাম। বিশেষ করে মূলা, কপির দাম কমে অর্ধেকে নেমেছে। সবজির এমন বাজার মূল্যেও লাভ থাকছে বলে জানান চাষিরা। 4 দফা বন্যায় সবজির ঘাটতি কাটিয়ে স্বাভাবিক সরবরাহ হয়েছে পাইকারি বাজারে। এতে কমেছে সব ধরনের সবজির দাম। এরপরও এমন বাজার মূল্যে লাভ থাকছে সবজি চাষিদের। সরবরাহ বাড়ার ফলে দাম কমে আসছে, কম দামে কিনতেছি, কিন্তু তাই বলে যে লাভ এত বেশি হচ্ছে তা না। সারা বাংলাদেশের কাঁচামালটা একসাথে বাইরে গেছে, ওই কারণে এখন কৃষকও টাকা পাইতেছে না, আমরাও টাকা পাইতেছি না। হাটে সবজি সরবরাহ বাড়ায় এবং দাম কিছুটা কমায় পাইকারি ক্রেতারা সবজি কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। পরিবহন সহ অন্যান্য খরচ বাদে তাদের সামান্য লাভ হচ্ছে বলে জানান পাইকারি ক্রেতারা। কপি আগে ছিল 3000 টাকা মন, এখন সেটা কমতে কমতে ধাক ধাক করে কমে আস্তে আস্তে এখন 800 টাকা মনে যাচ্ছে। বর্তমানে বাজার 20 টাকা 22 টাকা কেজি। দাম কমে যাওয়া তখন মন্টন ভেঙে গেছে, আমরা আবাদ তো করতে পারছি না, কিভাবে আবাদ করি আমরা? বগুড়া মহাস্থান পাইকারি হাটে প্রতি কেজি মূলা 5 টাকা, বেগুন ও পটল 40 টাকা, করলা 50 টাকা, পাতা পেঁয়াজ 35 টাকা, কাঁচামরিচ 60 টাকা আর ফুলকপি প্রতি পিস 25 টাকা ও বাঁধাকপি 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে। প্রতিদিন বগুড়ার মহাস্থান হাটে 80 থেকে 100 মেট্রিক টন সবজি উঠছে। জেলায় শিবগঞ্জ, গাবতলী, শাহজাহানপুর সহ বিভিন্ন উপজেলা থেকে সবজি আসে এই পাইকারি হাটে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দেখছেন বাংলার সময়। প্রতি বছরের মতো এবারের শীতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখি সমারোহ। সাধারণত প্রতি নভেম্বরে যত পাখি আসে তার চেয়ে এবার পাখির সংখ্যা বেড়েছে দ্বিগুণ। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তামাল। শিশির ভেজা শীতের সকাল। সূর্যি মামা একটু বেলা করেই আড়মোড়া ভাঙেন, কিন্তু ততক্ষণে পাখির করতানে মুখরিত জাহাঙ্গীরনগর ক্যাম্পাস। শীতকালে এখানে মানুষের ঘুম ভাঙে পাখির ডাকে। তবে এবার করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থী শূন্য বিশ্ববিদ্যালয়ে শুধুই পাখির রাজত্ব। লেকের জলে কুয়াশার সঙ্গে শাপলা শালুকের লুকোচুরি আর পাখির জলকেলি এক অন্যরকম আবহ নিয়ে ধরা দেয়। যান্ত্রিক তারা খাওয়া নাগরিক মানুষ একটু হাঁপ ছেড়ে বাঁচতে এই ক্যাম্পাসে ভিড় করেন। তবে এবারের শীতে আপনাকে স্বাগত জানানো সম্ভব নয়, কারণ পাখি মেলা হচ্ছে না এবার। স্থানীয় পাখি এবং পরিযায়ী পাখি মিলিয়ে 206 প্রজাতির পাখি এখন পর্যন্ত আমরা রেকর্ড করেছি। এর মধ্যে 130 প্রজাতি স্থানীয় এবং বাকি 76 প্রজাতি পরিযায়ী। সাধারণত প্রতি নভেম্বরে যত পাখি আসে তার চেয়ে এবার পাখির সংখ্যা হয়েছে দ্বিগুণ। নভেম্বর মাসে এসে আমরা অনেক বেশি সংখ্যক পাখি দেখছি। এটি সাধারণত ডিসেম্বর নাগাদ আমরা এই পরিমাণ পাখি পেয়ে থাকি। কোলাহলমুক্ত ক্যাম্পাসে অনেক বেশি পাখি এসেছে। হিমালয়ের ওপারে সাইবেরিয়া, মঙ্গোলিয়াতে এ সময়ের তুমুল তুষারপাতের কারণে পরিযায়ী পাখিরা শীত থেকে বাঁচতে ছুটে আসে নাতিশীতোষ্ণ এই বাংলায়। বলা হয়ে থাকে পাখির কোনো দেশ নেই, এরা বোঝে না রাষ্ট্রের সীমারেখা। আর তাই হাজার হাজার পথ পাড়ি দিয়ে এই পাখিরা আসে বাংলাদেশে অতিথি আপ্যায়নে। আমরা যাতে আরও আন্তরিক হই, এটাই চাওয়া। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, সাভার, ঢাকা। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পদ্মা সেতু ঘিরে স্বপ্ন দেখছে দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ। 6 লেনের সংযোগ সড়ক কেন্দ্র করে এখনই হচ্ছে কলকারখানা, ভাগ্য ফেরার আশায় স্থানীয়রা। তীব্র সমালোচনা পরও একনেকে উঠতে যাচ্ছে ঘাস চাষ সম্প্রসারণ প্রকল্প। সাফাই পরিকল্পনা মন্ত্রণালয়ের কড়া নজরদারির তাগিদ অর্থনীতিবিদদের। এবং ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। দেশে এক সপ্তাহেই মৃত্যু বাড়ল 46 ভাগ। স্বাস্থ্যবিধিতে উদাসীনতা, বাড়ছে শিশু আক্রান্তের সংখ্যা। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।